আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বেসিক্যালি আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে অ্যামাজন এফবিআই বিজনেস বা অ্যামাজন বিজনেসে ম্যাক্সিমাম নিউ সেলাররা কেন ফেল হয়, এই রিজনগুলো কী কী স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি যদি অ্যামাজনের নিউ সেলার হয়ে থাকেন অথবা আপনি অ্যামাজন নিয়ে চিন্তা করতেছেন যে অ্যামাজন বিজনেস করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন অ্যামাজনে এফবিআই বিজনেস স্টার্ট করতে চান বা অ্যামাজন বিজনেস স্টার্ট করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে প্রপার নলেজ নিয়ে বিজনেস স্টার্ট করতে হবে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, বাংলাদেশ থেকে বিশেষ করে যারা বিজনেস রান করতে চাচ্ছেন, ইভেন বাংলাদেশ অনেক ভাই ব্রাদার আছে যে আপনার বাইরে থাকেন, সেটা হচ্ছে আপনার ইউএসএ, ইউকে, তারাও অনেক সময় কল করে থাকে যে ভাই আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমার অ্যাকাউন্ট আছে, আমি একটা প্রোডাক্ট লঞ্চ করছি, তো এইখান থেকে আউটপুট পাচ্ছি না। তো যখন তাদেরকে কিছু কোশ্চেন করা হয় তখন তারা বলে যে জাস্ট ভাই ইউটিউব ভিডিও দেখে কাজগুলো তো করছে, তো এখন আমাদের প্রোডাক্টগুলো সেল হচ্ছে না। আমি অনেকগুলো ফোন কল পেয়েছি, ইভেন বাংলাদেশ থেকে অনেকেই আমাকে নক করেন যে ভাই আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, প্রোডাক্টও আমার আছে, তো সেই ক্ষেত্রে এখন সেল কিভাবে করতে পারে, এটা আমি অনেকের কাছ থেকে পেয়েছি কোশ্চেনগুলো। পাশাপাশি এমন আছে যে ভাই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, প্রোডাক্টও সিলেক্ট করছি, এখন শিপমেন্ট কিভাবে করতে হয় এটা আমি জানি না। তো এখন দেখেন, কথা হচ্ছে যে আপনি একটা ইন্টারন্যাশনাল বিজনেস করবেন অ্যামাজন মার্কেট প্লেসের মতো একটা মার্কেটে, সেই ক্ষেত্রে আপনার দেখেন জাস্ট হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন, আর প্রোডাক্টের রিসার্চ কোনোরকম শিখে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করে সেটা অ্যামাজনে পাঠিয়েছেন অথবা পাঠাতে চাচ্ছেন। কিন্তু এর মাঝখানে যে আরও যে আপনার কিছু স্ট্র্যাটেজি রয়েছে, এই প্রপার স্ট্র্যাটেজিগুলো আপনার জানা নাই। তো এই জায়গাটির কারণে কিন্তু যে নাম্বার ওয়ান যে রিজন, যখন আপনি প্রপার এই বিজনেস সম্পর্কে না জানবেন, জাস্ট ইউটিউবের উপর ডিপেন্ড হয়ে যখন একটা প্রোডাক্ট আপনি লঞ্চ করবেন, তখন ওই জায়গাটি থেকে আপনার আউটপুট আসাটা ভেরি ডিফিকাল্ট। কারণ ইউটিউবে আপনি সার্চ করলে অনেক কিছুই পাবেন, মোটামুটি সবই আছে, ওপেন সোর্স। আমরা বাংলাদেশ থেকে বলেন বা ওয়ার্ল্ডের বিভিন্ন মেন্টরি কিন্তু তারা ভিডিও প্রোভাইড করে থাকেন দেওয়ার জন্য, বাট কিছু জিনিস আছে যে আপনি সিকোয়েন্সলি পাবেন না, অনেক কোশ্চেন অ্যান্সার আছে এই জায়গাতে পাওয়া যায় না। তো এখন এই জিনিসগুলো পেতে হলে অবশ্যই একটা প্রপার মেন্টরের হেল্প ছাড়া আসলে আপনার বিজনেসটা ডেভেলপ করা মানে ভেরি ডিফিকাল্ট। তো আপনি যদি বিজনেসটাকে রান করতে পারেন ইউটিউবে ভিডিও দেখে বা আপনি গুগল অ্যানালাইসিস করে, এটা খুবই ভালো, এক্সেপশনাল আপনি দু একজন এরকম হতে পারে। আমি এটা ম্যাক্সিমাম বা 98% বা 99% এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আপনি যদি এই প্রপার আইডিয়াগুলো, একটা প্রোডাক্ট কিভাবে রিসার্চ করতে হয়, একটা প্রোডাক্টকে কিভাবে আপনার সোর্সিং করতে হয়, আর সেই প্রোডাক্টটা অ্যামাজনে কিভাবে পাঠাবেন, এই প্রোডাক্টে এসইও কিভাবে করবেন, ফাইনালি হচ্ছে আপনার সেলস ভ্যালুসিটি আপনার ইনক্রিজ করার জন্য কিভাবে আপনার এই প্রপার ওই একটা পিপিসি ম্যানেজমেন্ট করতে হয়, সেই বিষয়গুলো যদি আপনাকে প্রপার আইডিয়া না থাকে বা প্রপার নলেজ না থাকে, তাহলে এই জায়গাটি থেকে আউটপুট আনাটা ভেরি ডিফিকাল্ট। তো এই জন্য এই জায়গাটিতে ম্যাক্সিমাম সেলার এখানে ফেল করে। তো এখন অনেকেই কি আবার কিন্তু ভালো করতেছেন, কেন ভালো করতেছেন, তারা কিন্তু একদিনও ভালো করেন নাই, এই জায়গাটিতে একটা সময়ের দরকার আছে। তো প্রথম যে কাজটি, আপনাকে প্রপার নলেজ লাগবে। সহজ কথা, আপনি যদি অ্যামাজন বিজনেস করতে চান, প্রপার স্কিল এবং নলেজ নিয়ে আপনাকে বিজনেস আসতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার প্রোডাক্ট সিলেকশন। আপনি যখন একটা বিজনেস রান করবেন, ডেফিনেটলি আপনাকে কিছু প্রোডাক্ট অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে। তো এমন প্রোডাক্ট আমাদের রিসার্চ করতে হবে, এই প্রোডাক্ট রিসার্চ করতে গিয়ে অনেকেই ভুল ডিসিশন নিয়ে থাকেন। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যেটা প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে, যে অনেকে মনে করে যে এই প্রোডাক্টটা অনেক ভালো সেল হয়, তাহলে আমিও ভালো সেল পাবো। এই জিনিসটাতে আশেপাশে বা আরও যে স্ট্র্যাটেজি আছে অ্যামাজন বিজনেস করার জন্য, যে স্ট্র্যাটেজিগুলো মেনটেন করা হয় বা আমরা করে থাকি, সেটা কিন্তু তখন হয় না যে আমি উনি ভালো সেল পাচ্ছে মানে আমিও ভালো সেল পাবো, এরকম একটা আমাদের কনফিউশন থাকে। এবং এটাও থাকে যে এই প্রোডাক্টটা অনেক ডিমান্ড, কিন্তু আমরা এই জায়গাটাতে দেখি না ভালো করে যে এই প্রোডাক্টটার ডিমান্ড ভালো আছে, বাট এই মার্কেটে আপনার কম্পিটিশন কেমন, এই জায়গাটিতে অনেকেই প্রপারলি অ্যানালাইসিস করে না বা এইখানে জানেন না। তো এই জায়গাটাতেও কিন্তু একটা বিগ একটা মিস্টেক করে থাকে। সেকেন্ডলি হলো, আমাদের এমন একটা প্রোডাক্ট রিসার্চ করতে হবে যে প্রোডাক্টের মার্কেটের হাই ডিমান্ড এবং লো কম্পিটিশন, এই ধরনের একটা প্রোডাক্ট, কিন্তু আপনার মার্কেটের ডিমান্ড ভালো, পাশাপাশি হচ্ছে আপনার কম্পিটিশন হাই। তো অ্যাজ এ নিউ সেলার এই জায়গাটিতে আপনি সার্ভাইভ করা ভেরি ডিফিকাল্ট, কারণ আপনি তাদের সাথে পারবেন না, সহজে পারবেন না, কারণ তাদের যে ইনভেস্টমেন্ট, তাদের যে আনুষঙ্গিক যে বাজেট, ইনভেন্টরি, যে আপনার কোয়ান্টিটি, সব কিছু মিলে তাদের সাথে আপনি পারবেন না, তাদের রিভিউস, রেটিংস, অনেক কিছুই ব্যাপার আছে, লিস্টিং কোয়ালিটি। তো এই জন্য আমাদের টার্গেট করতে হবে কি, লো কম্পিটিটর যারা, তাদেরকে আমাদের টার্গেট করতে হবে। তাহলে কি হবে,
আমাদের এই জায়গাটিতে ভালো একটা অপরচুনিটি থাকে। তো এই জায়গাটিতে আমাদের মেইন ফোকাস করতে হবে। সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন এইখানে কোনো একটা প্রোডাক্টে লঞ্চ রিসার্চ করবেন, ট্রাই করবেন যে ইউএসএ মার্কেটের জন্য যদি হয় অ্যাবভ আপনার $20 সেলিং প্রাইস, তাহলে কি হয়, প্রফিট মার্জিনটা মোটামুটি ভালো থাকে। তো এখানে প্রফিটটা আপনার রেভিনিউটা ভালো জেনারেট করা যায়, পাশাপাশি নেট প্রফিটটা ভালো থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন কোনো একটা, আমরা বারবারই বলি যে প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে অ্যাজ এ নিউ সেলার আপনাকে এইখানে এমন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে ক্যাটাগরিগুলোতে রেস্ট্রিক্টেড না, গেটেড ক্যাটাগরি না, আনগেটেড ক্যাটাগরি, সহজে আপনার সেল করা যায়, কোনো ডকুমেন্টেশন তেমন প্রয়োজন হয় না। এই প্রোডাক্টগুলোকে প্রথম দিকে আপনার ফোকাস করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আরেকটা হলো যে এখানে আপনি যখন কোনো একটা প্রোডাক্টে ফোকাস করবেন, অবশ্যই অবশ্যই সেটাকে দেখে নেবেন যে আপনার এই একই প্রোডাক্ট কতগুলো সেলারে সেল করতেছে। তো ট্রাই করবেন যে এখানে যত পারা যায় কম সেলার, 3 জন হতে 5 জন হতে 7 জন হতে, এই টাইপের টার্গেট করা। একই প্রোডাক্ট যদি দেখেন যে মার্কেটে অ্যাভেলেবেল আছে, হিউজ সেলার সেল করতেছে, ধরুন আপনার 20-30 জন সেল করতে, তো ওই জায়গাটা থেকে অ্যাভয়েড করাটাই সবচেয়ে ভালো হবে। তো মার্কেটে দেখবেন যে খুবই কম সেলার, 2-4 জন সেল করতেছে বা 4-5 জন সেল করতেছে, তাহলে এখানে আপনার জন্য অপরচুনিটিটা ভালো থাকবে। তো এই জিনিসগুলো মাথায় রাখ। আরেকটা হলো যে আপনার যে প্রোডাক্টটা আমরা সিলেক্ট করবো, বারবারই বলে যে প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই স্মল অ্যান্ড লাইট ওয়েট। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টটা যেন সাইজে ছোট হয়, প্লাস হচ্ছে ওয়েটে কম হয়, এই ধরনের প্রোডাক্টগুলোকে আমাদের টার্গেট করা। কারণ এই জায়গাটাতে টার্গেট করে বেশ কিছু আপনি বেনিফিট পাবেন। নাম্বার 1 বেনিফিট পাবেন, আপনি শিপিং এর ক্ষেত্রে বেনিফিট পাবেন। আপনি মনে করেন যে একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি সেলিং প্রাইস $20 ধরে নিলেন, সেই প্রোডাক্টটার ওয়েট যদি হাফ কেজি হয়, তো শিপিং এর জন্য $1.50 মতো লাগবে পার কেজি ধরে নিলাম। তো সেই ক্ষেত্রে আপনার 0.70 অথবা 75 এর মতো লাগতে পারে আমাদের শিপিং ফি একটা প্রোডাক্টের জন্য। এখন সেই প্রোডাক্টটি যদি আপনার 1 কেজি হয়ে যায়, সেলিং প্রাইস যেটা আপনি $20 সেল করবেন, সেটা জন্য 1 কেজি হয়ে গেলে কিন্তু আপনার $1.50 মতো পে করতে হবে। তো $1.50 যদি পে করতে, তাহলে শিপিং এর এখানে কিন্তু আপনাকে বাড়তি খরচ দেওয়া লাগলো। এটা একটা। সেকেন্ড যে অপরচুনিটি পাবেন সেটা হচ্ছে আপনার অ্যামাজনের যে এফবিএ ফিটা, বেশ কিছু ওদের ক্রাইটেরিয়া আছে, স্ট্যান্ডার্ড, লার্জ স্ট্যান্ডার্ড, এই টাইপের যে ক্যাটাগরিগুলো আছে, ওই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি যদি বিগ ক্যাটাগরিতে চলে যান, দ্যাট মিনস হচ্ছে আপনার যে ওদের মনে করেন একটা 500 গ্রাম একটা ওয়েট আছে, আর একটা হচ্ছে আপনার 500 গ্রাম থেকে এফবিএ ফি ধরুন $4। এখন 500 গ্রামের উপরে যদি হয় ধরুন $5, এইভাবে যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু আপনার এফবিএ ফিটাও বেড়ে যাবে। তার মানে আপনি কিন্তু যখন স্মল এবং লাইট ওয়েট প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন, 2-3 জায়গা থেকে আপনি বেনিফিট পাবেন। তো এই জায়গাটাতেও কিন্তু আমাদের প্রপারলি ফোকাস যদি করতে পারি প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের একটা মানে অপরচুনিটি থাকে এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট করা। তো এখন অনেক সেলারি আছে, এত কিছু চিন্তা করেন না। তো এই নতুন যারা আসে বিশেষ করে, তো এত কিছু জানেনই না। তো প্রপারলি যখন না জানেন, জাস্ট একটা প্রোডাক্ট দেখে মার্কেটে যে ভালো সেল হয় আমিও সেল করব, এই জায়গাগুলোতে তখন আপনার ভুল হয়ে থাকে। ভুল হওয়ার কারণে এই বিজনেসগুলো কিন্তু ফেল করে। এখন আরো বেশ কিছু বিষয় আছে যে আপনি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, লঞ্চ করার পরে আপনি কিন্তু রাতারাতি এখান থেকে রেজাল্ট পাবেন না। কারণ আপনি যখন একটা প্রোডাক্টকে রিসার্চ করছেন, মনে করুন আপনি 2-3টা প্রোডাক্ট রিসার্চ করছেন, শর্ট লিস্টে রাখছেন, এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে এখন কাজ করা শুরু করছেন, কিন্তু আপনাকে কিন্তু একটা ধৈর্য থাকতে হবে। প্রোডাক্টটা যখন অ্যামাজন ওয়্যারহাউসে পৌঁছবে, সঙ্গে সঙ্গে আপনার অনেক ভালো রেজাল্ট আসবে তা না। আপনার 3 থেকে 6 মাসের মতো মিনিমাম একটা প্ল্যান নিয়ে আসতে হবে, মিনিমাম 3 to 6 মান্থ। আপনার এই প্ল্যান যদি না নিয়ে আসতে পারেন অ্যামাজনের বিজনেসের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের এফবিএ যে বিজনেস মডেলটা রয়েছে, না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাকে এইখানে আমি মনে করব যে এইখানে আপনাদের মুভ করাটা মনে হয় হবে, ঠিক হবে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যদি এই ধৈর্যটুকু না থাকে যে রাতারাতি রেজাল্ট পেতে চান এবং রাতারাতি বড় লোক হতে চান, তাহলে এই মুহূর্তে আপনাদের জন্য বিশেষ করে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল বিজনেস না। তো সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো বিজনেস মডেল চাইলে দেখতে পারেন। বাট আপনি যদি অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল বিজনেস করতে চান, ডেফিনেটলি আপনাকে মিনিমাম 6 মান্থের একটা প্ল্যান নিয়ে আসতে হবে, দেন আপনার জন্য এই বিজনেসটা। তাছাড়া আদারওয়াইজ এই বিজনেস আপনার জন্য না। আর সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই জায়গাটিতে যে ভুলগুলি করি লিস্টিং এর ক্ষেত্রে, যে আপনার একটা লিস্টিং ক্রিয়েট করছি, আর এদের যে অ্যামাজনের কিছু অ্যালগোরিদম রয়েছে, বিশেষ করে আপনার অ্যামাজন A9 অ্যালগোরিদম কিভাবে কাজ করে বা তাদের যে স্ট্র্যাটেজিগত বেশ কিছু কথাবার্তা রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। একটা লিস্টিংয়ে কিভাবে ইমেজ দিতে হবে, কিভাবে প্রপার ওয়ে টাইটেল মেক করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, বুলেট পয়েন্ট, ভিতরে যে সার্চ টার্ম, আরও কিছু যে আপনার টেকনিক্যাল ডিটেলস রয়েছে কিভাবে ইউজ করতে হয়, প্লাস কন্টেন্ট অথবা ইবিসি যেটা বলে থাকি আমরা, এগুলো দিয়ে থাকি। তো এগুলো কিন্তু প্রপারলি ইউজ করতে হয়। তো এগুলো অনেক সেলার আমরা ইউজ করি না। তো ইনিশিয়ালি স্টেজ আপনি না করতে পারেন, বাট একটা সময় গিয়ে কিন্তু এগুলো আপনাকে করতে হবে। তো
তো এই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ক্যাটাগরির ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে ক্যাটাগরিগুলোতে মোটামুটি ভাবে এখানে ভালো সেল হয় এবং কম্পিটিশন কম আছে, বিশেষ করে আনগেটেড ক্যাটাগরি। আমি অলরেডি কিছুক্ষণ আগে বলছি। তো আনগেটেড যেমন আপনি চাইলে যেমন আমরা কি ক্যাটাগরি টার্গেট করি, যেমন হোম অ্যান্ড কিচেনে অনেক প্রোডাক্ট রয়েছে, স্পোর্টস অ্যান্ড আউটডোরে অনেক প্রোডাক্ট রয়েছে, গার্ডেনিং অনেক প্রোডাক্ট রয়েছে। তো এই টাইপের ক্যাটাগরি থেকে যে কোনো একটা ক্যাটাগরি থেকে আপনি প্রোডাক্ট রিসার্চ শুরু করেন। স্পেসিফিক আপনার একটা ক্যাটাগরি থেকে নিতে হবে এমন না, আপনি 4-5টা ক্যাটাগরিকে টার্গেট করেন, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি থেকে বা 2টা ক্যাটাগরি থেকে আপনি প্রোডাক্টগুলো প্রপারলি অ্যানালাইসিস করলে আশা করি এখান থেকে 2-3টা প্রোডাক্ট পেয়ে যাবেন। তো তারপর হলো যে আপনার যখন এই প্রোডাক্টটি সবকিছু কাজ করার পরে আপনার অ্যামাজন ওয়ারহাউসে আমরা পাঠিয়ে দেই, তখন এই পিপিসির যে ব্যাপারটা এখানে কিন্তু ভালো একটা স্কিল লাগে। তো এই স্কিলটা আপনার একদিনে হবে না। মার্কেটে যখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, দেন আপনার এইখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনি 2-3 মাস কাজ করবেন, আরেকটু অ্যানালাইসিস করবেন, বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনারা এখানে পিপিসির উপরে স্কিল ডেভেলপমেন্ট করতেছেন। যখন পিপিসির উপর আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন, তখন আস্তে আস্তে ওইখান থেকে কিন্তু আউটপুট আসা শুরু হবে। তো এই জন্য বললাম না যে আপনি যদি অ্যামাজন বিজনেসে 6 মান্থের প্ল্যান নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আউটপুট আনাটা ভেরি ডিফিকাল্ট আপনার জন্য। তো এই জায়গাটাতে অনেকে ভুল করেন যে মনে হয় যে রাতারাতি এখান থেকে আমার ভালো রেজাল্ট আসবে। তো এই ধৈর্যটুকু থাকে না অনেকের। তো এইখানেও কিন্তু ম্যাক্সিমাম সেলার, আমার দেখা মতে ম্যাক্সিমাম সেলার এই জায়গাটা থেকে তারা ড্রপ আউট হয়ে যায়, এই জায়গাটা থেকে তারা লিভ করে। কারণ তাদের পরবর্তী স্টেপে ধৈর্য নাই, যে মনে করছিল যেভাবে পরবর্তী স্টেপে তারা 2-3 মাস 4 মাস সার্ভাইভ করতে পারতেছে না। তো এটা যদি আপনাদের মন মানসিকতা না থাকে, তাহলে বিজনেসে থেকে আউটপুট আনাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার প্রফিট ক্যালকুলেশন। আমরা যখন যে প্রোডাক্ট অ্যানালাইসিস করব, সেই প্রোডাক্টটা দেখার চেষ্টা করব যে মোটামুটিভাবে সাপ্লায়ার আছে কিনা, অ্যাভেলেবেল সাপ্লায়ার আছে কিনা। একটা প্রোডাক্ট যেটা আপনি রিসার্চ করছেন, সেই প্রোডাক্টের ধরুন আপনি আলিবাবা থেকে সোর্সিং করবেন, সেই সোর্সিংয়ের জন্য একটা সাপ্লায়ার ধরেন। তো এরকম সাপ্লায়ার থাকলে কিন্তু অনেক সময় আপনার একদিকে ভালো, অনেক দিকে আবার ম্যাক্সিমাম সময় খারাপ হয়। খারাপগুলো কি কি? যেমন আপনার এইখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে প্রাইসিংয়ের ক্ষেত্রে হয়তো দেখা যায় আপনি কোনো সাপ্লায়ার পাচ্ছেন না। এখন প্রাইস যদি সেই বাড়াই দেয়, আপনার কিন্তু এখানে কিন্তু আর অপরচুনিটি নেই। আর যদি একই প্রোডাক্টের আরও 5-10 জন সেলার পান, তাহলে কিন্তু আপনি এখানে দামাদামি করার একটা সুযোগ পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার একটা বেস্ট অপরচুনিটি। কারণ সেলার এরকম আলিবাবাতে এরকম সেলার আরও কিছু আছে, তাদেরকে আপনি যেমন আরও কয়েকজন 5-7 জন আছে, এরকম একটা প্রোডাক্ট সিলেক্ট করার পাশাপাশি এই প্রোডাক্টের প্রফিট মার্জিন কেমন, এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রফিট মার্জিনটা অবশ্যই হাই রাখার চেষ্টা করবেন। কারণ বাকি যদি কোনো কিছুতে আপনি ধাক্কা পড়ে, পিপিসিতে বা আদার্স কোনোতে কোথাও আপনার একটু হ্যাম্পার পড়ে, প্রফিট মার্জিনটা তারপরে যেন ভালো থাকে। তো আপনারা যদি এই জায়গাগুলোতে প্রপারলি ইমপ্রুভমেন্ট করতে পারেন, কারণ তাহলে আপনার এই বিজনেস থেকে আউটপুট আনতে পারবেন। কারণ এই জায়গাটিতে কিন্তু অনেকেই আপনার ভালোভাবে কাজ করতে পারেন না, কারণ তারা এখানে জানেনই না, এবং অনেকে পিপিসি করতেও চায় না। ভাই অ্যামাজন বিজনেস করবো, তাহলে কি এখানে পিপিসি করা দরকার আছে? আপনি যদি অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল বিজনেস করেন, অবশ্যই আপনাকে ভালো সেল পেতে হলে সারা জীবন আপনাকে পিপিসি করতে হবে। এখন মনে করেন যে না, আপনি ভালো সেল পেতে চাচ্ছেন না, কারণ আপনার কম্পিটিটর কিন্তু কনসিস্টেন্সি তারা পিপিসি রান করবে, মানে অ্যাড রান করতে থাকবে। এখন আপনি যদি না করেন, তাহলে আস্তে আস্তে কিন্তু স্বাভাবিকভাবে আপনি ফল করবেন, আপনার সেল স্বাভাবিকভাবেই কম হবে। তো প্রাইভেট লেভেলে বিজনেসে ভালো সেল পেতে হলে অবশ্যই আপনাকে সারা জীবন পিপিসি ম্যানেজমেন্ট করতে হবে। কারণ আপনি যাদের কম্পিটিটর বা আপনার যারা কম্পিটিটর, তাদের সাথে আপনি ফাইট করতে থাকলেন, এবং কি ওইখান থেকে কিন্তু আপনার সেল ভেলোসিটি বাড়বে। আরেকটা বিষয়, এই পিপিসির ক্ষেত্রে আমরা যেটা অনেকে একটা ভুল ধারণা নিয়ে থাকি যে ভাই পিপিসির টাকা কি আমাকে আলাদাভাবে চিন্তা করতে হবে কিনা। না, দেখুন এই পিপিসির জন্য আমরা একটা বাজেট রাখি, যে ইউএসএ মার্কেটের জন্য আমরা ইনিশিয়ালিস্টের নতুন বিজনেসের ক্ষেত্রে 20% অথবা 25% ধরে রাখি, বা ম্যাক্সিমাম ধরতে পারেন 25%। তো একটা সময় যখন আপনি সেল করতে থাকবেন, যখন আপনার স্কিল ডেভেলপ করবেন, দেখবেন যে আপনার পিপিসি যত আপনার প্রোডাক্টটা যদি ভালো হয়, আস্তে আস্তে দেখবেন যে আপনার পিপিসির একস অনেক কমে যাচ্ছে। একস মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল। মনে করেন আপনি 20% যেটা বললাম, মনে করেন আপনার পিপিসির এগেইনস্টে আপনি $100 সেল করছেন, আপনি $20 খরচ করছেন। তো এটা হচ্ছে একস। আপনি যদি এমন 25 মানে হচ্ছে 100-এর আপনার 25 $25 মনে স্পেন্ড করছেন। তো এই যে বাজেটটা আমরা ধরি, তো এই বাজেটটা কিন্তু আমরা নিজের পকেট থেকে দেবো না। এই বাজেটটা আমরা যখন একটা প্রোডাক্টকে ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু এই বাজেটটা ধরে রাখবো। কারণ আপনি যখন একটা প্রোডাক্ট $30 সেল করবেন, তো একটা প্রোডাক্ট আমরা যে সেলিং প্রাইসগুলো চিন্তা করি যে 20 থেকে 40-র মধ্যে বা 50-র মধ্যে এরকম সেলিং প্রাইস চিন্তা করি।
তো একটা প্রোডাক্ট আপনি $30 যদি সেল করেন, তো এভরিথিং আপনার খরচ যেগুলো আছে, যত কস্টিং আছে সবকিছু অ্যাড করার পরে আপনার নেট কত মার্জিন থাকতেছে, এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করি। তো এই যে বলি না আমরা 10%, 15%, 20%, এটা কিন্তু নেট প্রফিট মার্জিন বলে, আমরা কিন্তু গ্রোস প্রফিট মার্জিনের কথা বলতেছি না এখানে। নেট প্রফিট মার্জিন আপনার এ টু জেড কাটাকাটির পরে কত থাকতেছে। ধরুন আপনি একটা প্রোডাক্ট $30 সেল করতেছেন, সেই প্রোডাক্টের ধরুন আপনার বাইং প্রাইস হতে পারে $6, ধরে নিলাম। $6 যদি হয়, আপনার শিপিং ফি $1, $2 হতে পারে। তো এখানে ধরুন $7 হয়ে গেল। এখন বাকি যে অ্যামাজনের যে স্টোরেজ ফি, তারপর হচ্ছে আপনার এফবিআই ফি, আনুষঙ্গিক যে ফিগুলো রয়েছে, রেফারেল ফি, সবকিছু যাওয়ার পরে এবং পিপিসির জন্য আপনার বাজেট রাখেন যে একটা প্রোডাক্টের জন্য $3 বা $4 একটা পার্সেন্টেজ করেন, সেটা সেলিং প্রাইসের উপর হবে, এটা কিন্তু ফিক্সড না। তো আপনি যদি 20% ধরেন একটা প্রোডাক্টের ক্ষেত্রে, আপনার $30 একটা সেলিং প্রাইস, 20% কত হয় একটু হিসাব করে দেখবেন। দেখার পরে এটাও কিন্তু আপনার কস্টিং ধরবেন। এই কস্টিং ধরার পরে আপনার এই প্রোডাক্টের মার্জিন কত থাকতেছে এটা দেখতে হবে। তো অনেকেই এই জায়গাগুলোতে কিন্তু আমরা ভুল করি, কারণ এই ভুলগুলো যদি এইভাবে করতে থাকেন কনসিস্টেন্সি, বিশেষ করে নতুনরা তো করেনি, পাশাপাশি অনেকেই আছে যে 6 মাস 1 বছর যাবত বিজনেস করতেছেন, এই জায়গাগুলো তারা ইমপ্রুভমেন্ট করতে পারতেছেন না, তখনও কিন্তু তারা এই জায়গায় একটু লস, মানে এই জায়গাগুলোতে তারা লস করার একটা চান্স থাকে বা লস করে থাকেন। তো আপনারা যদি এই জিনিসগুলো মাথায় রেখে ইনিশিয়াল স্টেজে বিজনেসটা রান করতে পারেন, একজন প্রপার মেন্টরের হেল্প নিয়ে, ডেফিনেটলি আপনি উইদিন 6 মান্থের মধ্যে মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে যেতে পারবেন, যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে। আরেকটা হচ্ছে, আপনি যখন কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করবেন, সেই প্রোডাক্টটা অবশ্যই কোয়ালিটি মেক শিওর করার চেষ্টা করবেন। অনেকে মনে করে যে একটা প্রোডাক্ট আপনি মার্কেটে পেয়েছেন যে $5, আরেকজন দিচ্ছে $3, আরেকজন দিচ্ছে $4, কিন্তু কোয়ালিটিটা অবশ্যই এখানে খুব ম্যান্ডেটরি। আপনি অ্যামাজন বিজনেসের জন্য বিশেষ করে প্রাইভেট লেভেল বলেন, আর হচ্ছে আপনার প্রাইভেট এফবিএ অথবা আপনার এফবিএম যেটাই করেন না কেন, কোয়ালিটির দিকে আপনার 100% ফোকাস করতে হবে। কারণ কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি আপনি না সেল করতে পারেন, এখন মনে করেন মার্কেটে দেখতেছেন আলিবাবাতে আপনি কম দামে পাইছেন, তার মানে দেখতেছেন আপনার হিউজ প্রফিট মার্জিন 30%, 25%, কিন্তু আপনি যদি এই প্রোডাক্টটা যদি আবার $4 বা $5 পারচেস করতেন, আপনার প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন যেটা দাঁড়াচ্ছে, ধরুন আপনার 15% ধরে নিলাম আমি, 10 to 15%। এখন এটা যদি হয়, এখন মনে করছে এটা তো প্রফিট মার্জিন কম, আমার তো এই কম দামে পাইছে, তো এই প্রোডাক্টটা মনে হয় খুবই ভালো, কিন্তু এই জায়গাগুলোতে আপনাকে মেকশিওর হতে হবে। কোয়ালিটির দিকে যদি মেকশিওর না হতে পারেন, তাহলে আপনি যেটা চিন্তা করতেছিলেন যে আপনার হিউজ প্রফিট, সেটা কিন্তু আপনার আদৌ প্রফিট নাও হতে পারে। এই জায়গাগুলোতে কিছু কিছু সেলার কিন্তু ফেল করেন, কারণ প্রোডাক্ট কোয়ালিটির ক্ষেত্রে আপনি যদি মেকশিওর 100% না করতে পারেন, 100% না হলে 90% যদি আপনি মেকশিওর করতে পারেন, তাহলে আপনার বিজনেসটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। যখনই প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হয়, তখন ওই বিজনেসের যত স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করেন, আপনার কোনো কাজ হবে না, কারণ আস্তে আস্তে কাস্টমার এখানে নেগেটিভ রিভিউ দিতে থাকবে। যখন একটা পর্যায়ে নেগেটিভ রিভিউ কনসিস্টেন্সি আসতে থাকবে, তখন দেখবেন যে আপনার মোটামুটি সেল বন্ধ হয়ে যাবে। তো এই জায়গাগুলোতে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে। তো আমি যে স্টেপগুলো বললাম, আপনারা যদি এই স্টেপগুলো মাথায় নিয়ে কাজ করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি বিজনেসে সাকসেস হতে পারবেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি যে এখন যে ভিডিওটি বানাচ্ছি আমি 2025 সালের আজকে মে মাসের 19 তারিখ। তো আমি আমাদের সামনে যেহেতু কুরবানি ঈদ, ঈদুল আজহা, তো ঈদুল আজহা উপলক্ষে একটা অফার দিয়েছে, আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, তো আপনারা অলরেডি জানেন। তো আমাদের কাছ থেকে কিন্তু অনেকেই ট্রেনিং প্রোগ্রাম শিখে অনেক অলরেডি বিজনেস করতেছেন এবং কেউ অনেক ভালো প্রফিট করতেছেন। তো অনেকেই রানিং আছেন, বিজনেস করতেছেন, এবং আপনারা চাইলে আমার কাছ থেকে মেন্টরশিপ নিয়ে আপনারা চাইলে প্রপার বিজনেস রান করতে পারেন। তো অনেকে রিকোয়েস্ট করতেছিলেন ভাই আপনার ট্রেনিং ফিটা একটু কমানো যায় কিনা ঈদ উপলক্ষে, তো এই জন্য এটা একদমই একটা ডিসকাউন্ট করে দিচ্ছি। আপনারা যদি আমার ওয়েবসাইটেতে ঢুকেন, আপনার 16,000 থেকে 5,500 টাকা করিয়ে দিছি। তো 5,000 এই মুহূর্তে আমাদের ট্রেনিং ফি 5,500 টাকা। তো আপনারা যারা একদম এই সীমিত সময়ের জন্য, এই ঈদের এই কয়দিন এই অফারের জন্য, কারণ আমাদের, তো আপনারা যারা আমার এই মেন্টরশিপ নিয়ে বিজনেস করতে চান, তারা চাইলে আমাদের সাথে ডিরেক্টলি ফোনে কথা বলতে পারেন। আমার ওয়েবসাইটে ভিজিট করে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। তো এই জায়গাটা থেকে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এটা অনলি কিন্তু এই ঈদের অফারটাই চলতেছে। ঈদের পরে যারা আবার এনরোল করবে, সেটা কিন্তু রেগুলার প্রাইস হয়ে যাবে, সে আবার 9,000 টাকা। তো এখন যারা এনরোল করতে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।